তার ফিরে আসার কোনো সম্ভাবনা খুব কঠিন। ঢাকা শহর ঢাকার বাহিরে কিছুই হবে না, যে মালিক বিন্যস্ত করি। এবং আপনারা যে নিশ্চয়ই জানেন যে জেলখানার পাশেই স্থানীয় সময় মঙ্গলবার পেন্টাগনের সংবাদ সম্মেলনে বাংলাদেশে দুর্নীতি ও নিষেধাজ্ঞা প্রসঙ্গে প্রশ্নের জবাবে জেনারেল রাইডার যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি জানান, এবছরের মে মাসে সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস যে যেখানে বসে আজকের ভিডিও দেখব সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সেই সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বাংলাদেশের এই মুহূর্তে রাজনীতি বিএনপির চেয়ারপারসন উনি অসুস্থ, আপনারা সবাই জানেন। হার্টের অপারেশন করেছেন, পেস মেকার বসিয়েছেন এবং অন্যদিকে বিএনপির পক্ষ থেকে সমাবেশ করার ঘোষণা দিয়েছে ঢাকাতে। সেই সাথে আওয়ামী লীগের পক্ষ থেকেও বিভিন্ন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, বিশৃঙ্খলা করলে আবারও দেখে নিয়ে বেশি কথা বলেছেন। এবং আওয়ামী লীগের প্রধানমন্ত্রী বলেছেন তিনি দেশের সার্বভৌমত্ব বিরোধী কিছু করবেন না, যা করবেন তিনি দেশের জন্য করবেন এবং তিনি বঙ্গবন্ধু কন্যা, তার একটা নাম আছে। অন্যদিকে ডক্টর ইউনূসকে নিয়ে তিনি বলেছেন ডক্টর ইউনূস তার হাত থেকে গ্রামীণ ব্যাংক নিয়েছিলেন এবং বিভিন্ন দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করেছেন, কিন্তু শান্তিতে নোবেল পেয়েছেন ডক্টর ইউনূস। যাই হোক, আজকে অনেকগুলো ভিডিও আপনাদের মাঝে আমরা শেয়ার করতে যাচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন। এবং ছাগলকাণ্ডে বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা ডক্টর মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির দেখা মিলেছে 14 দিন পর। অনেকটা গা ঢাকা দেওয়ার মতোই ছিলেন এতদিন, কোথাও খোঁজ পাচ্ছিলেন না সাংবাদিকরা। তবে প্রকাশ্যে এলেও স্বামীকে নিয়ে মুখ খোলেননি তিনি। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে আসন্ন এইচএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট সম্পর্কিত দুটি প্রস্তুতি সভায় অংশ নেন লাকি। তবে সেখানে সাংবাদিকদের প্রবেশ করতে দেননি তিনি, এজন্য অফিসের বাইরে অবস্থান করছিলেন সাংবাদিকরা। তবে মিটিং শেষে বের হওয়ার সময় সাংবাদিকরা মতিউর কাণ্ড নিয়ে প্রশ্ন করলেও কোনো কথা বলেননি তিনি, মুখও খোলেননি মতিউরের বিপুল সম্পদের বিষয়ে। ঈদের 3 দিন আগে সর্বশেষ অফিস করেছিলেন লায়লা কানিজ লাকি। ছাগলকাণ্ডের পর থেকেই জনসম্মুখে আসেননি তিনি, বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। আজও সাংবাদিকদের এড়িয়ে যান এই জনপ্রতিনিধি। সরকারি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে রাজনীতিতে এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলা চেয়ারম্যান হন লায়লা কানিজ। আছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বেও। ছাগলকাণ্ডের পর তার নামে থাকা সম্পদের বিবরণ শুনে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় ব্যক্তিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সরাসরি কিলিং মিশনে অংশগ্রহণ করেছে 7 জন, এ 7 জনই অ্যারেস্ট। আর মাস্টারমাইন্ড বা মোটিভ, পরিকল্পনাকারী, অর্থদাতা, এগুলি তো অন্য বিষয়। অবশ্যই এখনো আমাদের কাছে শাহিন মাস্টারমাইন্ড, কারণ উনি তো কলকাতার সঞ্জীবা গার্ডেনে বাসাটা ভাড়া নিয়েছেন তার পাসপোর্ট দিয়ে, তার সাথে ডিট করে। এই যে পরিকল্পনা, এই যে হত্যাকাণ্ডের প্রেক্ষাপট, বাসা ভাড়া করা, এগুলো তো শাহিনই করেছেন। এবং শাহিন সেখানে শেষ করে 10 তারিখ ইনি বাংলাদেশে ফিরে এসেছেন। দুর্গম পাহাড়ি এলাকা, উঁচু নিচু পথ, ফটিকছড়ি, ভোজপুরি এবং সীতাকুণ্ডের মাঝখানে একটা পাহাড়ের এক পাদদেশ থেকে তারা লাল ধুতি পরিহিত অবস্থায় সেখানে শুয়েছিল এবং তারা তাদের নাম ধারণ করেছিল। একজনের নাম পলাশ রায় আর একজনের নাম শিমুল রায়। এই নাম ধারণ করে, হিন্দু বেশ ধারণ করে, ধুতি পরে তারা প্রায় অনেক দিন যাবতই এই পাতালটার নাম হলো শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে তারা বাঁচার জন্য তারা লুকিয়েছিল। পাহাড়ের পাদদেশ থেকে শুরু করে বঙ্গোপসাগর, সুন্দরবন এবং বিভিন্ন জায়গাগুলিতে আমরা কিন্তু এই 2 জন ব্যক্তি, যারা সর্বশেষ 2 জন ব্যক্তি, যারা ওই শিমুল ভূঁইয়ার নেতৃত্বে তারা হত্যাকাণ্ডের জন্য যা যা করার তারা সেটাই করেছে। এবং তার ধারাবাহিকতায় আমি যদি বলি যে যেদিন এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়
13 তারিখ। এই 13 তারিখ সকালবেলা কিন্তু আমাদের ভিকটিম আনোয়ারুল আজিম আনাস সাহেব তার বন্ধু গোপাল বাসা থেকে কিন্তু বের হয়, এবং গোপালের বাসা থেকে বের হয়ে তিনি কিন্তু বিধানসভার কলকাতার পাবলিক স্কুলের সামনে সে আসে। আর তখন সেখানে কিন্তু ওয়েট করতেছিল হলো ফয়সাল শাহ, তাকে রিসিভ করবে, ও যাকে আমরা গতকাল ধরেছি। ফয়সাল শাহজি তাকে সাদা গাড়িতে তুললেন, সাদা গাড়িতে তুলে তাকে গুপ্তা সুইটস একটা মিষ্টান্ন ভান্ডারের সামনে নিয়ে গেলেন। সাদা গাড়ি নিয়ে সেখানে গিয়ে একটা লাল গাড়ি ছিল, সে লাল গাড়িতে ফয়সাল শাহজি ওই এমপি আনোয়ার আজিম তো ভিকটিমকে নিয়ে লাল গাড়িতে ওয়েট করতেছিল শিমুল ভুইয়া মূল ঘাতক। এরা 3 জন সেই গাড়িতে করে তারা আবার ওই কলকাতার ওই যে সঞ্জীবা গার্ডেনে নিয়ে গেলেন। ওইখানে ওয়েট করতেছিল বাসার ভিতরে মুস্তাফিজ, ডাইনিং রুমে ছিল জিহাদ হাওলাদার, আর সিরাজদিকে রাখছে দরজার সামনে, আসলে যেন তাকে রিসিভ করা হয়। এবং যখন সে আমাদের যে গতকালের গ্রেপ্তারকৃত আসামি ফয়সাল এবং আগের গ্রেপ্তারকৃত আসামি যে 160 মানে শিমুল ভুইয়া, এরা 2 জন নিয়ে গেলেন তাকে ওই ফ্ল্যাটে, রিসিভ করলেন হলো তাকে মুস্তাফিজ আর শিলাস্তি রহমান করে। কিন্তু তারা শিলাস্তি রহমান উপরে থেকে যায়, আর ওই যে আমাদের যে মূল কালকের যে আমাদের যে যারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে ফয়সাল শাহজি এবং মুস্তাফিজ এমপি সাহেবকে নিয়ে তারা নিচের এক কর্নার রুমে চলে যায়। তারপরে যখন সে বুঝে পেলে, আমাদের ভিকটিম আনোয়ার আজিম বুঝে পেলে তাদের 3-4 জনের গতিবিধি, তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, আকুতি মিনতি করেছে, বাঁচার জন্য চেষ্টা করেছে। কিন্তু যখন উনি দৌড়ে বের হতে চাচ্ছিল, তখনই যে কালকের যে গ্রেপ্তারকৃত ফয়সাল শাহজি, তার হাতে ছিল ক্লুফ্রাম, সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে জাপটে মেরে ধরে ফেলেন। তখন তিনি আর মানে কতক্ষণ তিনি ধাক্কাধাক্কি করলেও পরে তিনি নিস্তেজ হয়ে যান। ওই নিস্তেজ হয়ে যাওয়ার পরে আমরা পূর্বে অনেকবারই বলেছি, তখন তারা তাদের কাছে কিছুই হবে না। যে মালিক এ তো ফকিন্নি ছেলে না, এটা নিশ্চয়ই কোনো চাল আছে। এখানে অলৌকিক কোনো ক্ষমতা কাউকে দেওয়া হয়নি, শুধু সাদেক এগ্রো না, অবৈধ স্থাপনা যারা ছিল নোটিশ দেওয়া হয়েছে। আমাদের লিগেল ছিল, আমরা লিগেল। সাদেক এগ্রো কোনো অবৈধ কিছু নাই। এটা বাংলাদেশের ভাড়াতে ভাড়া আছে, আমরা এটা ভাড়া, এখানে মালিক আছে। কোন ক্ষমতা বলে ভাঙতেছে? এটা তবে ম্যাজিস্ট্রেট জানে যে মালিক, এটা মালিক আছে তো, কথা বলতেছে মালিক ল্যান্ড ওনার কথা বলতেছে। হ্যাঁ, আমরা সিটি কর্পোরেশন ল্যান্ড, আমরা তো ল্যান্ড ওনার থেকে ভাড়া নিছি, সাদিক এগ্রো তো ল্যান্ড ওনার থেকে ভাড়া নিছে। ল্যান্ড তো সাদিক এগ্রোর না। এখানে যতগুলো প্রতিষ্ঠান আছে সাদিক এগ্রোর ঘর আছে, একটা তো সাদিক এগ্রো না। ভাড়া নিয়ে চেক করেন নাই যে এটা বৈধ জায়গা? আমাদের তো এর আগেও 2 বার এসে ভেঙে দিয়ে ওখানে পিছনে পিলার দিয়ে গেছে। আপনারা যান পিছনে পিলার দেখবেন, পানি উন্নয়ন বোর্ড আসছে, তারপরে হচ্ছে আপনার যে আপনার ভূমি সচিব আছে, তারা এসে পিছনে পিলার দিয়ে গেছে। তাহলে তারপরেও ভাঙতেছে কেন সিটি কর্পোরেশন? এটা তো এখন ল্যান্ড ওনার যে সে আসছে, আমরা তো জানি না যেটা ভেঙে ফেলবো, কারণ আমরা তো আসি ভাই। এখানে তো আমাদের স্থাপনা, এখানে আমাদের স্থাপনা তো হচ্ছে বাড়িওয়ালার। আমরা এখানে যেহেতু আমাদের মালামাল আছে, তো আমাদের মালামাল আমাদেরকে করবে না, ইনশিওর করবে না? আমরা তো কিছু জানি, আমরা তো রিল্যাক্স আছি। কারণ কি? কারণ আমাদের তো কোনো প্রবলেম নেই, আমাদের ভাড়া জায়গা হলে ল্যান্ড ওনারের কাছে করবে, ল্যান্ড ওনারকে নোটিশ দিবে, ল্যান্ড ওনার আমাদেরকে বলবে। এক্স্যাক্টলি নিয়ম তো সেটাই। তাদের 10টা মিনিট সময় দিল না, যে বললাম যে জেনারেটরটা সরাবো, 10টা মিনিট সময় দেন, 10টা মিনিট সময় দিল না। ভাই কেন? এটা নিশ্চয়ই কোনো চাল আছে, এই চাল করে কোনো কিছু হবে না। সাদেক এগ্রো কিছুই হবে না। সাদেক এগ্রো তো আপনার যে মালিক এ তো ফকিন্নি ছেলে না। এখানে অলৌকিক কোনো ক্ষমতা কাউকে দেওয়া হয়নি, আইনের ঊর্ধ্বে সিটি কর্পোরেশনও না, আইন দিয়েই আইনের মাধ্যমে করা হয়েছে। শুধু সাদেক এগ্রো না, একাধিক এগ্রো ফার্ম এবং অবৈধ স্থাপনা যারা ছিল তাদের সবাইকেই নোটিশ দেওয়া হয়েছে যে আপনারা খালের অবৈধ জায়গাটা অবমুক্ত করে দেন। এবং আপনারা দেখেছেন এর আগে আমরা ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করেছি, আমরা একাধিক ভবন ভেঙেছি, তারই অংশ হিসাবে আজকেই এখানে হচ্ছে যে আমরা খাল উদ্ধার করতে এসেছি। না, আমাদের জোর জবরদস্তি তাহলে তাদের কোনো ডকুমেন্ট থাকলে সেটা আমাদের দেখাবে যে আমরা এটা খালের অংশ না, এটা আমাদের অংশ, দেখাক, আমরা সেটা করে দেবো। আমার সার্ভেয়ার, পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার, গভর্নমেন্টের সার্ভেয়ার এখানে আছে, এখানে যারা জমি পরিমাপ করে তারা এখানে আছেন।
তারা যেহেতু এখানে যেটা পরিমাপ করে যেটা পেয়েছে, যেটা বৈধভাবে এটা উচ্ছেদ করা হচ্ছে, এখানে কোনো অলৌকিক ক্ষমতা, এখানে কোনো কোনো কিছু ইন্টেনশনালি কোনো কিছু করা হচ্ছে না। খামারের যারা কর্মচারী রয়েছেন তারা বলছেন যে তাদের কোনো সতর্ক বা আগে থেকে নোটিশ, খামারের কর্মচারীকে তো আসলে আমরা সতর্ক করার কোনো সুযোগ নাই, খামারের মালিককে সুযোগ আছে। খামারের মালিককে আমরা আগে সতর্ক করেছি, চিঠি দিয়েছি, আমরাও একাধিকবার খামারের মালিককে আমরা হলো যে ডকুমেন্টের আমাদের কাছে যদি দেখতে চান, সেটা হচ্ছে ওনাদের একাধিকবার হলো যে আমরা ওনাদের হচ্ছে যে বলেছি যে এই জায়গাগুলি থেকে আপনারা অবৈধ স্থাপনা সরিয়ে ফেলেন, ঠিক আছে, ঈদের আগেও বলেছি। তো এখন ওনারা সরাননি, সেটা ওনার বিষয়। এখন আমি তো কর্মচারীর সাথে আসলে আমি কথা জানি না। ছাদ ফুটো করে যে বেডশিট এবং অন্যান্য যে কাপড় আছে সেগুলোকে অবলম্বন করে তারা দড়ির মতো বানিয়ে সেখান থেকে তারা ছাদ ফুটো করে সেখান থেকে পালিয়ে যায়। গতকালকে রাতে বগুড়া জেলা কারাগার থেকে 4 জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি তারা পালিয়ে যায় এবং এই খবরটি আমরা জানতে পারি রাত্রি আনুমানিক 3:55 এবং এই খবরটি জানার পরেই আমাদের অতিরিক্ত পুলিশ প্রশাসনের অর্থ এবং অফিসার ইনচার্জ সদর থানা ও সদর ফাঁড়ির যে সকল টহল দল যারা রাত্রিকালীন প্রহরায় ছিল তাদেরকে বেতার বার্তার মাধ্যমে সতর্ক করা হয় এবং আমাদের অফিসাররা তারা মাঠে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এবং আমরা মূলত জেলখানার আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেই এবং এর ফলে আমরা কয়েকটি দলকে সেখানে বিন্যস্ত করি এবং আপনারা যে নিশ্চয়ই জানেন যে জেলখানার পাশেই করত নদী এবং সেই জেলখানার সাথে একটি ব্রিজ আছে। এই 4 জন যারা পলাতক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি তারা জেলখানার সংলগ্ন যে ব্রিজটি সেই ব্রিজ দিয়ে পাড়ি দিয়ে তারা জেলখানার নদীর ওই পাড়ে ওখানে চাষিবাজার এলাকায় তারা অবস্থান নেয় এবং তাদের পরিকল্পনা ছিল সেখান থেকে পৃথকভাবে তারা বিভিন্ন জায়গায় চলে যাওয়া, কিন্তু আমাদের সদর ফাঁড়ির সাব ইন্সপেক্টর খোরশেদ তার নেতৃত্বে একটি দল তারা দ্রুততম সময়ে সেই জায়গায় তারা অবস্থান নেয় এবং তাদের এই 4 জনকে কিন্তু সেখান থেকে তারা গ্রেপ্তার করতে পারে। পরবর্তীতে অফিসার ইনচার্জ সদর থানা সায়ান ওয়ালিউল্লাহ এবং তার নেতৃত্বে আরো কয়েকটি দল তারা সেখানে সেই জায়গায় কর্ডন করে এবং যে 4 জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আমাদের ডিবি কার্যালয়ে তাদেরকে নিয়ে আসে। আমাদের কাছে যে ছবি ছিল
এবং জেল কর্তৃপক্ষ আমাদের যে ছবি পাঠিয়েছিল সেই ছবির সাথে আমরা মিলিয়ে আমরা মোটামুটি নিশ্চিত হই যে তারাই হচ্ছে সেই ব্যক্তি। এবং এরপরে আমরা জেল কর্তৃপক্ষকে আমরা অবহিত করি যে আপনাদের সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা এসে আপনাদের শনাক্ত করতে হবে, এবং তাদের জেলার আসেন এবং জেলার এসে তাদেরকে সেই 4 জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি মর্মে শনাক্ত করে। আমরা তাদের যে পরিচয় পেয়েছি, একজন হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম মঞ্জুর, তার বয়স 60, তার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম। আরেকজন মোহাম্মদ ফরিদ শেখ, তার বয়স 28, তার বাড়ি বগুড়া। আরেকজন হচ্ছে মোহাম্মদ আমির হামজা, তার বয়স 38, তার বাড়ি নরসিংদী। এবং আরেকজন হচ্ছে মোহাম্মদ জাকারিয়া, তার বয়স 31, তার বাড়ি হচ্ছে বগুড়ার কাহালু। এবং এই ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় আমাদের এই অভিযান পরিচালনার সকল ক্ষেত্রে আমাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন, আমাদের সম্মানিত ডিআইজি মহোদয় প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন, এবং জেল কর্তৃপক্ষ বারবার আমাদের সাথে যোগাযোগ করেছেন, জেলা প্রশাসন থেকে আমাদের সাথে বারবার যোগাযোগ করা হয়েছে। এবং আমরা বলতে পারি যে আমাদের যে যারা আভিযানিক দল যারা ছিল, তারা কিন্তু এই ক্ষেত্রে তাদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, তাদের ক্ষিপ্রতা এবং তাদের তড়িৎ গতিতে সেই স্থানে উপস্থিত হওয়া এবং তাদের যে বুদ্ধিমত্তার পরিচয়ের মাধ্যমে তারা মূলত এই 4 জন মৃত্যুদণ্ডাদেশ কয়েদি 4 জনকে সেই চাষিবাজার এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনাস্থল পরিদর্শন করে আমরা যেটা দেখতে পেরেছি যে তারা 4 জনই হচ্ছে একটি কন্ডেম সেলে অবস্থানিত, প্রিজন সেলে অবস্থানিত, এবং সেখানে মূলত ফটকের পাশে একটি জায়গা, যেটি হচ্ছে সাধারণত জেলে যারা কর্তব্যরত যারা, তারা কিন্তু ভিতরে খুব একটা প্রবেশ করতো না, তাদেরকে আড়াল করে তারা মূলত একটি কর্নার এলাকায় সেখানে ছাদ ফুটো করে যে বেডশিট এবং অন্যান্য যে কাপড় আছে সেগুলোকে অবলম্বন করে তারা দড়ির মতো বানিয়ে সেখান থেকে তারা ছাদ ফুটো করে সেখান থেকে পালিয়ে যায়, এবং পরবর্তীতে আবারও এই কাপড় এবং বেডশিট জোড়া দিয়ে তারা ওই সুউচ্চ প্রাচীর থেকে নিচে নেমে জাস্ট ব্রিজ পাড়ি দিয়ে তারা নদীর ওই পারে চাষিবাজারে অবস্থান নেয়। এই 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি যারা পালিয়ে গেছে তাদের সম্পর্কে এখন আমাদের মামলা রুজু হবে। মামলা রুজু হওয়ার পরে তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে সুপর্দ করব, এবং বিজ্ঞ আদালতের সুপর্দ করার পরে পরবর্তীতে তাদেরকে আবারও জেলখানা হস্তান্তর। ঢাকা শহর ডাকার বাহিরে কোনো সময় আমরা খবর পেয়েছি সুন্দরবন, কোনো সময় আমরা সমুদ্রে, কোনো সময় আমরা পাহাড়ে, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু তথ্য পাচ্ছিলাম, এবং আমরা আমাদের ডিজিটাল এভিডেন্সের মাধ্যমে এবং আমাদের যে গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা কিন্তু সবসময় আমরা কাজ করতেছিলাম। কিন্তু গতকাল শুনলাম তারা খাগড়াছড়ি অথবা ওই সীতাকুণ্ডের পাহাড়ের একটি জায়গায় তারা আছে। তারই প্রেক্ষিতে আমাদের একটি টিম আগে যায়, এবং আমরা আজকে আরেকটি হেলিকপ্টার নিয়ে আমরা সেখানে যাই, সেখানে সারা অভিযান করে। আসলে এত উঁচু পাহাড়, সেখানে আসলে টিম ওরা অনেক কঠিন, প্রায় এখানে 7 থেকে 8 ঘন্টা লাগে সেখানে হাইটে উঠতে। সেখানে আমরা সেখানে গিয়ে আমরা যাদেরকে খুঁজছিলাম, আমাদের কাছে যে মোস্ট ওয়ান্টেড, ওইখানে শিমুল ভুইয়ার সাথে যারা মূল কাজটি করেছে, আপনারা জানেন শিমুল ভুইয়া সাথে যে 2 জন সেখানে শিমুল ভুইয়ার সাথে থেকে যেই রুমটাতে হত্যা করেছে, এবং তাকে হত্যা করার আগে যে ব্যক্তিটি তার ক্লোরোফর্ম তার নাকে মিশিয়েছিল যাতে সে অজ্ঞান হয়ে পড়ে, সে ফয়সাল ভুইয়া। এবং এখানে যে মুস্তাফিজ, যাকে বিভস্ত্র করে, যাকে নিয়ে তারা সে চেয়ারে বসে বেঁধে তারপর তার যখন মৃত্যু নিশ্চিত হয় তখন তারা তাকে এই বাথরুমের পাশে নিয়ে এই যে মুস্তাফিজ, আজকের শিমুল ভুইয়া, আর এর আগে গ্রেপ্তার হয়েছে জিহাদ, এবং এর আগে গ্রেপ্তার হয়েছে আমাদের শিমুল ভুইয়া। শিমুল ভুইয়া ছিল মূল ঘাতক, তারই মূল সহযোগী ছিল আজকে যে 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি, সে হলো ফয়সাল এবং মুস্তাফিজ। এবং এই 2 জন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন। তারপরেও আমরা যেহেতু তাদেরকে আজকে তাদের গ্রেপ্তার হয়েছে, আমরা আরেকটু জিজ্ঞাসাবাদ করে তারপরে আমরা আপনাদেরকে পরবর্তী পর্যায়ে আমরা সেখানে যে ওইখানে যে পাহাড়টার নিচেই, অর্থাৎ ওই যে সীতাকুণ্ডের পাহাড়ের নিচে একটা পাতাল কালী মন্দির আছে, সেখানে তারা গিয়া নাম ধারণ করছে। একজন হলো পলাশ, আরেকজন হলো পলাশ রায়, শিমুল রায়। এই নাম ধারণ করে 2 জনেই হিন্দু সেজে তারা সেখানে ওই কালী মন্দিরে থাকে, আর রাতের বেলা এনে ঘুম তারা বলে যে আমরা মাকে বেশি ভালোবাসি, আমরা কালী মন্দির ছাড়া থাকতে পারি না। এই ছদ্মবেশ ধারণ করে তারা এখানে প্রায় 23 দিনের মতো ছিল। আমি একটা কথা আগে আপনাদের বলেছিলাম, তারা যেখানেই থাকুক, পাতালে থাকুক আর পাহাড়ে থাকুক, সমুদ্র থাকুক, তাদেরকে আমরা ধরে আনবো, এটা আপনাদের কাছে বলেছিলাম। এবং আজকে যে 7 জন ব্যক্তি তারা এই আপনার কলকাতার যে হাউসটাতে
তারা এই 7 জন কিলিং মিশনে অংশগ্রহণ করেছিল। তার মধ্যে এই 2 জন ছিল শিমুল ভূঁইয়ার পরে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি। এবং আজকে আমাদের এই 2 জনের গ্রেপ্তারের মধ্য দিয়ে কিলিং মিশনে যে 7 জন ছিল তার মধ্যে অন্যতম যে মূল ঘাতক ছিল শিমুল ভূঁইয়া, তারপরে ছিল আজকে যে গ্রেপ্তার করেছে ফয়সাল শাহজি, তারপরে মুস্তাফিজুর রহমান, আর একজনকে আমরা নেপাল থেকে আমরা যাকে তথ্যপত্র দিয়ে নেপাল পুলিশ গ্রেপ্তার করেছে তার নাম সিয়াম, আর ইন্ডিয়ান পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে তার নাম হচ্ছে জিয়াদ হাওলাদার। আর এছাড়া বাংলাদেশে আমরা আরো 2 জনকে গ্রেপ্তার করেছি, একজনের নাম তানভীর আর একজনের নাম সিলাস্তি। এই 7 জন ব্যক্তি তারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল। এই 7 জন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে বাকি যারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে, অর্থনীতিভাবে সাহায্য সহযোগিতা করেছে, বিভিন্ন বিষয়ে হেল্প করেছে, এই সকল ব্যক্তিকে আমরা মনে করি এখন আমাদের গ্রেপ্তার। যে গতকালকে রাতে বগুড়া জেলা কারাগার থেকে 4 জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি তারা পালিয়ে যায় এবং এই খবরটি আমরা জানতে পারি রাত্রি আনুমানিক 3:55 এবং এই খবরটি জানার পরেই আমাদের অতিরিক্ত পুলিশ প্রশাসনের অর্থ এবং অফিসার ইনচার্জ সদর থানা ও সদর ফাঁড়ির যে সকল টহল দল যারা রাত্রিকালীন প্রহরায় ছিল তাদেরকে বেতার বার্তার মাধ্যমে সতর্ক করা হয় এবং আমাদের অফিসাররা তারা মাঠে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এবং আমরা মূলত জেলখানার আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেই এবং এর ফলে আমরা কয়েকটি দলকে সেখানে বিন্যস্ত করি এবং আপনারা যে নিশ্চয়ই জানেন যে জেলখানার পাশেই করতোয়া নদী এবং সেই জেলখানার সাথে একটি ব্রিজ আছে। এই 4 জন যারা পলাতক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি তারা জেলখানার সংলগ্ন যে ব্রিজটি সেই ব্রিজ দিয়ে পাড়ি দিয়ে তারা জেলখানার নদীর ওই পাড়ে ওখানে চাষিবাজার এলাকায় তারা অবস্থান নেয় এবং তাদের পরিকল্পনা ছিল সেখান থেকে পৃথকভাবে তারা বিভিন্ন জায়গায় চলে যাওয়া, কিন্তু আমাদের সদর ফাঁড়ির সাব ইন্সপেক্টর খোরশেদ তার নেতৃত্বে একটি দল তারা দ্রুততম সময়ে সেই জায়গায় তারা অবস্থান নেয় এবং তাদের এই 4 জনকে কিন্তু সেখান থেকে তারা গ্রেপ্তার করতে পারে। পরবর্তীতে অফিসার ইনচার্জ সদর থানা সায়ান ওয়ালিউল্লাহ এবং তার নেতৃত্বে আরো কয়েকটি দল তারা সেখানে সেই জায়গায় কর্ডন করে এবং যে 4 জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আমাদের ডিবি কার্যালয়ে তাদেরকে নিয়ে আসে। আমাদের কাছে যে ছবি ছিল এবং জেল কর্তৃপক্ষ আমাদের যে ছবি পাঠিয়েছিল সেই ছবির সাথে তাদেরকে মিলিয়ে আমরা মোটামুটি নিশ্চিত হই যে তারাই হচ্ছে সেই ব্যক্তি এবং এরপরে আমরা জেল কর্তৃপক্ষকে আমরা অবহিত করি যে আপনাদের একজন সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা এসে আপনাদের শনাক্ত করতে হবে এবং তাদের জেলার আসেন এবং জেলার এসে তাদেরকেই
সেই 4 জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি মর্মে শনাক্ত করে। আমরা তাদের যে পরিচয় পেয়েছি, একজন হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম মঞ্জুর, তার বয়স 60, তার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম। আরেকজন মোহাম্মদ ফরিদ শেখ, তার বয়স 28, তার বাড়ি বগুড়া। আরেকজন হচ্ছে মোহাম্মদ আমির হামজা, তার বয়স 38, তার বাড়ি নরসিংদী। এবং আরেকজন হচ্ছে মোহাম্মদ জাকারিয়া, তার বয়স 31, তার বাড়ি হচ্ছে বগুড়ার কাহালু। এবং এই ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় আমাদের এই অভিযান পরিচালনার সকল ক্ষেত্রে আমাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন, আমাদের সম্মানিত ডিআইজি মহোদয় প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন, এবং জেল কর্তৃপক্ষ বারবার আমাদের সাথে যোগাযোগ করেছেন, জেলা প্রশাসন থেকে আমাদের সাথে বারবার যোগাযোগ করা হয়েছে। এবং আমরা বলতে পারি যে আমাদের যে যারা আভিযানিক দল যারা ছিল, তারা কিন্তু এই ক্ষেত্রে তাদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, তাদের ক্ষিপ্রতা এবং তাদের তড়িৎ গতিতে সেই স্থানে উপস্থিত হওয়া এবং তাদের যে বুদ্ধিমত্তার পরিচয়ের মাধ্যমে তারা মূলত এই 4 জন মৃত্যুদণ্ডাদেশ কয়েদি 4 জনকে সেই চাষিবাজার এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এবং এটা আমরা বলতে পারি যে বাংলাদেশ পুলিশের যে নিবেদন, রাজশাহী রেঞ্জ পুলিশের যে নিবেদন এবং জেলা পুলিশ বগুড়ার যে নিবেদন, সেটি কিন্তু প্রতিফলন এখানে হয়েছে। যে কোনো ক্রান্তীয় লগ্ন আসুক, আমরা কিন্তু আমাদের কর্তব্যে আমরা অবিচল, আমরা দৃঢ়চিত্ত এবং মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় সরাসরি নির্দেশনা আমরা কিন্তু কাজটি করতে পেরেছি। এবং আমি মনে করি যে এর মধ্য দিয়ে জেলা পুলিশ বগুড়া আবারও প্রমাণ করেছে যে যে কোনো ক্রান্তি লগ্নে বগুড়ার যে কোনো সমস্যা নিরসনের জন্য তারা মাঠে আছে, তৎপর আছে। এবং আমি অবশ্যই এই ক্ষেত্রে আমাদের যে আভিযানিক দল, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এত বড় ধরনের একটি ঘটনা কিন্তু তারা কর্তব্যে অবিচল থেকে তারা মাথা ঠান্ডা রেখে বুদ্ধিমত্তার প্রয়োগের মাধ্যমে তড়িৎ গতিকে পদক্ষেপ নিয়ে 4 জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি যারা পালিয়ে গেছে তাদের কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এবং আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আমরা যেটা দেখতে পেরেছি যে তারা 4 জনই হচ্ছে একটি কন্ডেম সেলে অবস্থান নিত, প্রিজন সেলে অবস্থান নিত। এবং সেখানে মূলত ফটকের পাশে একটি জায়গা, যেটি হচ্ছে সাধারণত জেলে যারা কর্তব্যরত যারা, তারা কিন্তু ভিতরে খুব একটা প্রবেশ করতো না, তাদেরকে আড়াল করে তারা মূলত একটি কর্নার এলাকায় সেখানে ছাদ ফুটো করে যে বেডশিট এবং অন্যান্য যে কাপড় আছে সেগুলোকে অবলম্বন করে তারা দড়ির মতো বানিয়ে সেখান থেকে তারা ছাদ ফুটো করে সেখান থেকে পালিয়ে যায়। এবং পরবর্তীতে আবারও এই কাপড় এবং বেডশিট জোড়া দিয়ে তারা ওই সুউচ্চ প্রাচীর থেকে নিচে নেমে জাস্ট ব্রিজ পাড়ি দিয়ে তারা নদীর ওই পারে চাষিবাজারের অবস্থান নেয়। তো এই ক্ষেত্রে এখন যে কাজটি আমরা করব, আমরা এই 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি যারা পালিয়ে গেছে তাদের সম্পর্কে এখন আমাদের মামলা রুজু হবে। মামলা রুজু হওয়ার পরে তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে সুপর্দ করব এবং বিজ্ঞ আদালতের সুপর্দ করার পরে পরবর্তীতে তাদেরকে আবারও জেলখানা হস্তান্তর করা হবে। বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখেছি এবং এই ক্ষেত্রে যখনই আমরা তথ্য পেয়েছি সাথে সাথে কিন্তু আমাদের পুলিশ সদস্যরা তাদের নিয়োজিত থেকে তারা কিন্তু এই কাজটি করতে পেরেছে। এবং আমরা মনে করি যে বগুড়া জেলা পুলিশ সবসময় কিন্তু এই দায়িত্ব পালন করে, তার একটি ধারাবাহিকভাবে তারা এই কাজটি করতে পেরেছে। সবাইকে ধন্যবাদ। প্রতিশ্রুতির প্রতিফলন বলেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জেনারেল প্যাট রাইডার। স্থানীয় সময় মঙ্গলবার পেন্টাগনের সংবাদ সম্মেলনে বাংলাদেশে দুর্নীতি ও নিষেধাজ্ঞা প্রসঙ্গে প্রশ্নের জবাবে জেনারেল রাইডার যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি জানান, এবছরের মে মাসে জেনারেল আজিজের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে এটি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির জোরালো প্রতিফলন বলে দাবি করেছেন জেনারেল রাইডার। বলেছেন, দুর্নীতি রোধে নেওয়া পদক্ষেপগুলো সমর্থন করে পেন্টাগন। রাইডার আরও জানান, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার সম্পর্ক এবং অভিন্ন স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে অংশীদারিত্ব আছে। তার ফিরে আসার কোনো সম্ভাবনা খুব কঠিন ছিল যদি ঠিক সময়ের মধ্যে যদি ডাক্তাররা চিকিৎসাটুকু দিতে না পারতেন। শনিবার আমাদের নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে প্রাঞ্জা লড়ছেন। আপনারা জানেন যে প্রায় কিছুদিন পরপরই থেকে হাসপাতালে আসতে হয়। এবার যে তিনি এসেছিলেন, এটা আল্লাহর অশেষ রহমতে যে তাকে আমরা ফিরে পেয়েছি। তার ডাক্তারদের সঙ্গে কথা বলে আপনারা বুঝতে পারবেন যে তার ফিরে আসার কোনো সম্ভাবনা খুব কঠিন ছিল যদি ঠিক সময়ের মধ্যে যদি ডাক্তাররা চিকিৎসাটুকু দিতে না পারতেন। এই একটা অবস্থার মধ্যে আমাদের চিকিৎসকরা বারবার বলেছেন যে তার চিকিৎসার জন্য বাইরে উন্নত জায়গায় প্রতিষ্ঠায় নেওয়া উচিত, কিন্তু সেই জায়গায় উন্নত কেন্দ্রে চিকিৎসা কেন্দ্রে তাকে সরকার দিচ্ছে না। তাই নয়, সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আদালতকে ব্যবহার করে আদালতের কথা বলে সেখান থেকে তাকে বঞ্চিত করে গেছে। সেই জন্যই
সাংবাদিক বন্ধুরা, আজকে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মুক্তির আন্দোলন, এই মুক্তির আন্দোলনকে আরও বেগবান করা হবে এবং এই মুক্তির আন্দোলন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বাংলাদেশের জাতীয়তাবাদী দল, সেই সঙ্গে বাংলাদেশ জাতীয় দল আশা করে এর সঙ্গে দেশের আপামর জনসাধারণ তার সঙ্গে একাত্ম হবেন এবং আমাদের বিশ্বাস যে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করছেন তারা ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন যে তারা অনেকেই স্টেটমেন্ট দিয়েছেন, তার যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থাতে উদ্বেগ প্রকাশ করেছেন, তার মুক্তির কথা বলেছেন। আমরা এই মুক্তির আন্দোলনকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। সেই লক্ষ্যে আমাদের আজকে যে যৌথ সভা হয়েছে, সেই যৌথ সভায় আমরা কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তগুলোর মধ্যে আছে যে আগামী শনিবার আমাদের নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে। এটা হচ্ছে আপনার 29শে জুন। এরপরে আপনার বিকাল 3টায় অনুষ্ঠিত হবে। এরপরে হচ্ছে আপনার সারা দেশের মহানগরগুলোতে, সেখানে সোমবার, যেটা হচ্ছে 1 তারিখ 1 জুলাই, মহানগরগুলোতে এই সমাবেশ দেশনেত্রী মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপরে হচ্ছে 3 তারিখে সারা দেশের জেলা সদরগুলোতে তার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা আশা করব যে আপনাদের মাধ্যমে এটা সমগ্র জনগণের মধ্যে পৌঁছে যাবে এই প্রোগ্রাম কর্মসূচি, এবং আমরা এটাও প্রত্যাশা করব জনগণের কাছে যে জনগণ যেন তাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার প্রাণ রক্ষা করা, তাকে মুক্ত বাতাসে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে এবং তারা আন্দোলনে ঝাঁপিয়ে। Corruption is a way of life across the world. এটা বাংলাদেশে কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। এখানে দুর্নীতি নেই এমন দাবি তো আমরা করছি না। আর দুর্নীতি যে সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। কারণ আমরা যখন কথা বলি, আমি সবার কথাই বলছি, তখন আমাদের প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা হচ্ছে যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি, তো আমার এখানেও তো করাপশন আছে, নেই? অবশ্যই আছে। আমি মনে করি এখানে দুদক আছে, আর দুদককে প্রধানমন্ত্রী একেবারেই জিরো টলারেন্স নীতিতে তিনি অটল এবং দুদক স্বাধীন। দুর্নীতি যেই করুক, এখানে সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স, দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের, এবং এই স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি।